আরাকান আর্মির হাতে বাংলাদেশের এনআইডি, স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সহায়তার অভিযোগ দেশবিরোধী পরিকল্পনার অংশ বলছে নাগরিক সমাজ। পিছনে ধরে মেম্বার সাক্ষ্যশীল আছে, চেয়ারম্যানের সাক্ষ্যশীল আছে, টাকার পরে সবকিছু কমপ্লিট করে পরে আমাদের এখানে আসে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা হলো প্রথম ধাপ, তাদেরকে দায়ী করতে হবে। পার্বত্য অঞ্চল ঘিরে ষড়যন্ত্র চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অখণ্ডতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। এই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালনে সেটা কেউ হলফ করে বলতে পারবে না, এবং সেই সীমানা আমাদের পূর্ব দিকে, বাংলাদেশের ভূখণ্ডের পূর্ব দিকেও আরো সম্প্রসারিত হয়েছে। জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রতারণার অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন 11 দলের। আগামী মাসে প্রতি বিভাগে লং মার্চ, নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ। সাভারের দক্ষিণ শ্যামপুরে 4তলা ভবন থেকে উদ্ধার 11টি বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশ। বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে এক যুবক আটক। বৃষ্টি জলাবদ্ধতায় বেহাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। প্রতিদিন তীব্র যানজটে নাকাল এই পথের চলাচলকারীরা, স্থায়ী সংস্কার চান চালক যাত্রীরা। বৃষ্টি হলে মাটি ইটেগুলো আবার মাটি সব দিক দিয়ে ক্ষতি, সময়ের ক্ষতি। এটা হলো আবার রাস্তার রোড, এটাতে শক্ত করে ঢালাই দিতে হবে। এসএসসিতে জামালপুরের 6 শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ। অনিয়মিত উপস্থিতিকে দুশ্চিন শিক্ষকরা, পাঠদান পদ্ধতি ও তাদের তদারকির ঘাটতি বলছেন শিক্ষাবিদরা। দেশের মৎস্য বন্দরগুলোতে লোডশেডিং এর প্রভাব, চাহিদা মতো বরফ উৎপাদন না হওয়ায় বিপাকে জেলেরা, দ্রুত সংকট নিরসনের তাগিদ। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো 250, 5000-এর বেশি ভবন বিধ্বস্ত, ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজে উদ্ধারকারীরা। শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি তানজিম শাফিন আছি। দীর্ঘদিন সীমান্তে অবস্থানের সুযোগে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বানিয়েছেন আরাকান আর্মির কয়েক সদস্য। বান্দরবানের থানচি উপজেলায় এমন অন্তত 2 নেতার জাতীয় পরিচয়পত্র যমুনা টেলিভিশনের হাতে এসেছে। পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জানা গেছে, জেলা পরিষদ, উপজেলা এবং ইউপির সাবেক চেয়ারম্যানদের মদদে এই ঘটনা ঘটছে। এটি দেশবিরোধী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। থানচি, রেমাক্রি ও মিয়ানমার সীমান্ত ঘুরে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। থানচি থেকে প্রায় 2 ঘন্টার নদীপথ, আঁকা বাঁকা সাঙ্গুরু দুপাশে বড় বড় পাহাড় আর সবুজের অপার সৌন্দর্যের স্বাদ নিতে প্রতিদিন রেমাক্রি ছুটে যান হাজারো পর্যটক। গেল বছর এপ্রিলে নতুন করে আলোচনায় আসে এই রেমাক্রি। বাংলা নববর্ষে মারমাদের উৎসবে প্রকাশ্যে উপস্থিত ছিলেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির কয়েক সদস্য। নতুন করে জানা গেছে তাদের বাংলাদেশি নাগরিক হওয়া প্রসঙ্গ। 2টি জাতীয় পরিচয়পত্র, একটিতে নাম মংথয় মারমা, আরেকটি উসাইনু মারমা। দুক্ষেত্রেই থানচির রেমাক্রি বাজারের ঠিকানা দেয়া। যাওয়া যাক রেমাক্রি বাজারে। সেই জলকেলি উৎসবটি হয়েছিল এখানে, এখন অনেক ঝোপঝাড়, কিন্তু এটি তখন পরিষ্কার ছিল। রেমাক্রি বাজারের ঠিক নিচের যে অংশটি, এখানে এই জলকেলি উৎসব বেশ আলোচিত, কারণ এখানে প্রকাশ্যে প্রথমবারের মতো দেখা গিয়েছিল পার্শ্ববর্তী মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের। উল্লেখিত ঠিকানায় পাওয়া গেল না কাউকে। কিছুক্ষণ চেষ্টার পর কিছু তথ্য পাওয়া গেল দুজন সম্পর্কে। ভয়ে সরাসরি কিছু বলতে চান না স্থানীয়রা, তবে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান একাধিক জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন মংথয় মারমাকে সবাই লাব্রে পরিচয় চেনেন, যিনি আরাকান আর্মির কমান্ডার, আর উসাইনু মারমা সামরিক কমান্ডার। জাতীয় পরিচয়পত্র দুটির সত্যতা যাচাই করা যাক। কি জানে থানচি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়? উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষ বন্ধ। সত্যতা নিশ্চিত হওয়া গেছে ডাটা এন্ট্রি অপারেটরের কাছে। দুজনেই পরিচয়পত্র পেয়েছেন 2022 সালে।
কাগজপত্র সব যেগুলো ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া লাগে ওগুলো ওখান থেকে নিবে, নেওয়ার পরে তারা একসাথে করে ওই ফর্মের পিছনে ধরে মেম্বার স্বাক্ষরশীল আছে, চেয়ারম্যানের স্বাক্ষরশীল আছে, টাকার পরে সবকিছু কমপ্লিট করে পরে আমাদের এখানে আসে। এরপর জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জানা যায় কর্মকর্তা ছুটিতে আছেন। এই লাবরে রাখাইনে লারে ও কুখাই নামে পরিচিত ইউনাইটেড লিগ অব আরাকান বা ইউএল এর কমান্ডার। 2009 সাল থেকে সীমান্ত এলাকায় আরাকান আর্মির রসদ যোগান, দুর্গম করিডোর নিয়ন্ত্রণ ও স্থানীয় নেটওয়ার্ক ব্যবস্থাপনার কাজ করেন তিনি। সমন্বয়কারী ছিলেন 2025 সালের মারমাদের জলকেলি উৎসবে। বাজারের এ দোকানের মালিক 3 ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য, তাঁর বোনকেই বিয়ে করেছেন উসাইনু মারমা। সরাসরি কথা না বললেও দিয়েছেন কিছু তথ্য। ওই গত বছর পানি খেলার পর থেকে ওরা চলে গেছে, সবাই চলে গেছে, কেউ আসে নাই। অনেকে বিয়ে করছে, বিয়ে করে বিয়ে নিয়ে চলে গেছে, বউ নিয়ে চলে গেছে। ওরকম কিভাবে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের নাগরিক হলেন, এ প্রশ্নের উত্তর খানিকটা পাওয়া যাবে এইসব ছবিতে। মদক এলাকায় এক অনুষ্ঠানে যেখানে লাবরের সঙ্গে দেখা যায় সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশইলা, থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান থয়লামং মারমা এবং রেমাক্রি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মুইন মারমাকে। স্থানীয়রা অভিযোগ করেন এই জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে অবাধে যাতায়াত ছিল আরাকান আর্মির সদস্যদের। তবে অভিযোগ অস্বীকার করেছেন রেমাক্রি চেয়ারম্যান। আমরা যে বোটা জহাল না করে তখন একটা টিম আছে আর কি, বিশেষ টিম, জি, ওই টিম যাতায়াতের মাধ্যমে ওই ভোটার হয়, না হলে হয় না, ভোটার করতে পারে না। নাগরিক সমাজের অভিমত, একটি গোষ্ঠীর পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র তারই অংশ এটি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা হলো প্রথম ধাপ, তাদেরকে দায়ী করতে হবে এবং নির্বাচনী কর্মকর্তা যারা উপজেলা লেভেলে যারা নির্বাচন কর্মকর্তা তাদেরকে এটাকে তদন্ত করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর নয় এইভাবে যদি চলতে থাকে তাহলে তো একসময় তো এখানে সবকিছু বুমেরাং। কিছুটা স্বস্তির বিষয় হলো মারমাদের উৎসবে উপস্থিতির পর নিরাপত্তা বাহিনীর অভিযানে এলাকা ছেড়েছে আরাকান আর্মির সদস্যরা। স্থানীয়রা বলছেন কিছুটা চাপা আতঙ্ক তো আছেই। তারা বলছেন খুব বেশি পরিমাণে যদি আরও অভিযানগুলো পরিচালনা করা হয়, অর্থাৎ নিয়মিত তদারকি করা হয়, তাহলে পার্শ্ববর্তী মিয়ানমারের যে সশস্ত্র গোষ্ঠীগুলো এখানে আস্তানা গাড়ার সুযোগ পায় সেটি হয়তো বন্ধ হবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, রেমাক্রি, থানচি, বান্দরবান। পার্বত্য অঞ্চল ঘিরে বিভিন্ন রাজনৈতিক তৎপরতা ও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। বলেন, সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী হব না। এ সময় বক্তারা বাঙালি অবাঙালি বিভক্তি নয়, সবাই বাংলাদেশি, অখণ্ডতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক গোলটেবিল বৈঠক। এর আয়োজন করে চিটাগাং হিল ট্র্যাক্স রিসার্চ ফাউন্ডেশন। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে গোলটেবিল বৈঠকে রাজনৈতিক নেতারা বলেন, রাষ্ট্র পুনর্গঠনে একসাথে কাজ করতে হবে। বাঙালি অবাঙালি বিভক্তি নয়, সবাই বাংলাদেশি। অখণ্ডতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা। বাঙালি অবাঙালির এই বিভক্তি চাই না। আমরা সবাই বাংলাদেশি জাতি হিসেবে, কেউ বাঙালি, কেউ চাকমা, কেউ মারমা। প্রতিবেশী যে কোনো রাষ্ট্র যদি মনে করে যে পাহাড়কে তারা উত্তাল করবে, পাহাড়কে নিয়ে চক্রান্ত করবে, সেই চক্রান্ত বিএনপি সরকার মোকাবেলা করতে পারবে। পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশ, এটা আমাদের অংশর আলাপ আসতেছে কেন? সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পার্বত্য চট্টগ্রামকে যুদ্ধক্ষেত্রে পরিণত না করার আহ্বান জানান। রাজনীতিবিদদেরকে বুঝতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান একবারের জন্যই করতে হবে। বারবার এটা যুদ্ধক্ষেত্রে পরিণত করা যাবে না। বাংলাদেশের জনমিতি ও জাতি গঠনের ইতিহাসকে পূর্ব নির্ধারিত বয়ান দিয়ে ব্যাখ্যা করা যাবে না। বসতি, মিশ্রণ, সংস্কৃতি বিনিময়, বিবর্তনের ধারাকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তথ্যমন্ত্রী। অভিবাসী মনোযোগ দিয়ে এই জনমিতিকে বোঝা যায় না। এই জনমিতিকে বুঝতে চাইলে ন্যাচারালাইজেশনের যে ইভলিউশনের ধারা, সেই ধারা সম্পর্কে সমাজ বিজ্ঞানের যে মৌলিক জ্ঞান তা আমাদেরকে অবশ্যই রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা হবে। আদিবাসী নয়, সবাইকে বাংলাদেশের অধিবাসী হওয়ার আহ্বান জানান তিনি। বিভেদগুলোর সৃষ্টির পিছনে কিছু ভিনদেশী উস্কানি এক সময় ছিল। এই সমস্যা শুধু একজনের ভাষণের প্রেক্ষিতে হয় নাই, এবং এখনো সেই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই সেটা কেউ হলফ করে বলতে পারবে না।
এবং সেই সীমানা আমাদের পূর্ব দিকে, বাংলাদেশের ভূখণ্ডের পূর্ব দিকেও আরো সম্প্রসারিত হয়েছে। সেটা বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের বিভিন্ন স্বার্থে তারা সেই পরিকল্পনাগুলো করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ পাহাড় ও সমতলের সব জাতিগোষ্ঠী রাষ্ট্রের কাছে সমান। মনস্তাত্ত্বিক বিরোধ তৈরি না করে সে অনুযায়ী শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে বলেও মনে করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। সমস্ত জাতি গোষ্ঠী মিলে যে মানে একক একটা সত্তা তৈরি হয়, সেটাকে আমরা একটা জাতীয়তাবাদী সত্তা বলছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সেপ্টেম্বর থেকে বিভাগ ভিত্তিক লং মার্চের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। আর নভেম্বরে রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন এই জোট। 11 দলীয় ঐক্যের মুখপাত্র হামিদুর রহমান আজাদ জানান, বিরোধী দল সংসদ এবং রাজপথে সমানভাবে সরব ও অনড় অবস্থানে থাকবে। জামায়াত নেতারা মনে করেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া শক্তিশালী গণতান্ত্রিক ভিত তৈরি সম্ভব নয়। সরকারি দল জুলাই আর গণভোট নিয়ে প্রতারণা করছে বলে অভিযোগ তাদের। তারপরে অবভিয়াসলি আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। একসাথে সংসদ আর রাজপথে সরব জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। মূল দাবি জুলাই সনদ ও গণভোটের গণরায়ের বাস্তবায়ন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন থেকেই সংবিধান সংস্কার পরিষদ গঠন সহ জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থান তুলে ধরেছে এই জোট। দেশ জুড়ে বিভাগীয় সমাবেশও করেছে জামাত এনসিপির 11 দলীয় ঐক্য। সংসদে সরকারি দল প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। জোটের শীর্ষ নেতারা বলছেন, যে কোনো মূল্যে গণরায় বাস্তবায়নে তারা সোচ্চার থাকবেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ শেষে বিভাগীয় লং মার্চের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। এরপর নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। 7টা বিভাগে সাকসেসফুলি স্বতঃস্ফূর্ত যারা অংশগ্রহণ করেছে, বিপুল পরিমাণে সাড়া দিয়েছে। জাতীয় সমাবেশ ঢাকায় করার চিন্তা ভাবনা করেছি এবং একটি ধারাবাহিক আন্দোলনের দিকে আমরা যাচ্ছি। ঢাকায় আমাদের একটা মহাসমাবেশ হওয়ার কথা, সর্বশেষ হবে। দিস ইজ এ ভেরি আপনার অ্যাজ ইউজুয়াল প্রসেস অফ এ মুভমেন্ট, সেটাই আমরা করছি এবং আমরা আশা করছি যে সরকার এই জিনিসটা দেখবেন আর কি। আনুপাতিক হারে আসন নির্ধারণের মতো ঐক্যমত কমিশনে উত্থাপিত জামাতের বেশ কয়েকটি প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল। সেই নোট অব ডিসেন্ট সহ স্বাক্ষরিত জুলাই সনদ ও গণভোট কৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে দাবি বিরোধী জোটের। তাই গণভোটের বিপুল রায় বাস্তবায়নের লক্ষ্যে কঠোর অবস্থান ধরে রাখা হবে বলে জানিয়েছেন জামাত নেতারা। জনগণকে সাথে নিয়ে সরকারকে এই মেসেজ দিতে চাই, এই গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান হবে না। জাতীয় সংসদের ভিতরেও এসব বিষয় নিয়ে আমরা কথা বলছি, চেষ্টা করছি এবং একই সাথে আমরা যারা এই আন্দোলনে ছিলাম 11 দলীয় ঐক্য জোট, তারা আমরা ফিল্ডে আসছি এবং এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। জন আকাঙ্ক্ষার পক্ষে বিরোধী ঐক্য সোচ্চার থাকবে উল্লেখ করে তারা বলছেন, নতুন করে আর কাউকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হতে দেয়া হবে না। সেজন্যই গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন জরুরি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। শহরের দক্ষিণ শ্যামপুর এলাকায় 4তলা একটি ভবনে অভিযান চালিয়ে 11টি পাইপ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা। পুলিশ জানায়, বিস্ফোরক রয়েছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত 9টার দিকে প্রথমে আব্দুল জলিলের বাড়ি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। 4 ঘন্টা পর অভিযানে যোগ দেয় বম ডিসপোজাল ইউনিট। অভিযান শেষে ঘটনাস্থল থেকে 11টি পাইপ বোমা ও বোমা তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করে তারা। এ ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আরিফ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আমতলী অংশে ভোগান্তি কমছে না কিছুতেই। গেল শুক্রবার থেকে সড়কে সৃষ্ট গর্তগুলোয় ইট বালু দিয়ে চলছে অস্থায়ী মেরামত, তবে সামান্য বৃষ্টি বা গাড়ির চাকার চাপে আবারও বেরিয়ে আসছে পুরনো ক্ষত। সেই সাথে প্রতিদিন যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে এই রাস্তায় চলাচলকারীদের। সড়ক ও জনপথ বিভাগ বলছে, দ্রুতই শেষ হবে স্থায়ী সংস্কারের কাজ। মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, 5 থেকে 10 এমনকি 20 কিলোমিটারও ছাড়িয়ে যায় যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী অংশে এই চিত্র এখন প্রতিদিনের। এই যে যন্ত্রণাটা আমরা করতেছি,
এই যন্ত্রটা আবার কয়েকদিন পরে একটু বৃষ্টি হলেই মাটি ইটেগুলো আবার মাটি হয়ে যায়। সব দিক দিয়ে ক্ষতি, সময়ের ক্ষতি, তারপরে নিজের স্বাস্থ্যের ক্ষতি, আবার রাত্রে থাকলে আবার ডাকাতি হয়। বিশ্বর থেকে শুরু করছি, এখন ক্যান্টারম্যান দিলে করতে পারবো যে কারণ কোন জায়গায় ক্যান্টারম্যানের জ্যামটা আপনার দীর্ঘ আজকে এক সপ্তাহ মতন এভাবে চলতেছে। ভোগান্তির কারণ বেহাল সড়ক। প্রায় কোটি টাকা ব্যয়ে রাস্তায় তৈরি হওয়া গর্ত মেরামতের চেষ্টা চলছে। এই কারণে একদিকে মেরামত স্থলে ধীরগতিতে চলছে যানবাহন আর দীর্ঘায়িত হচ্ছে যানজট। অন্যদিকে বৃষ্টি নামলে বা গাড়ির চাকার চাপে ইট বালু সরে আবারও বের হয়ে আসছে রাস্তার গর্ত। ইট বালুতে কাম হবো না, এটা হলো হাইওয়ে রোড, এটা হলো ওভার রাস্তার রোড, এটাতে শক্ত করে ঢালাই দিতে হবে। ইট বালু দিয়ে কাজ করতেছে, চাক্কার বাড়ি বাড়ি চলে যেতেছে, টাকারও আমগরও কষ্ট হইতেছে। যাত্রী চালকদের ভোগান্তি শুধু নয়, প্রভাব পড়েছে সড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের উপরও। প্রতিদিনের যানজটের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। রাস্তা কুটির জন্য একটু ঝামেলা হয়েছে, আমরা কাজ করতেছি, আমাদের সর্বত্র পুলিশ আছে, ইনশাল্লাহ দ্রুত সমাধান আশা করি যে হবে। সড়কের এই গর্তগুলো আপাতত ইট বালু দিয়ে সংস্কার করা হলেও অল্প বৃষ্টিতেই নষ্ট হয়ে যাচ্ছে সেই সংস্কার। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, আর কতদিন জোড়াতালি দিয়ে চলবে ঢাকা চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ মহাসড়ক। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর একই স্থানে এমন গর্তের সৃষ্টি হয়। প্রশ্ন উঠেছে, অস্থায়ী এই সংস্কার দিয়ে আর কতদিন চলবে? সড়ক ও জনপথ কর্মকর্তা জানালেন, বৃষ্টির মৌসুম শেষ হলেই স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আমরা স্থায়ী সমাধানের জন্য অলরেডি আমরা প্রস্তাব প্রেরণ করে দিয়েছি। প্রস্তাব পাশ হওয়া সাপেক্ষে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা কনক্রিটের পেভমেন্ট এটাতে আমরা করে দিতে সক্ষম হব। অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশের স্থায়ী সংস্কার চান চালক যাত্রীরা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ফিলিস্তিনের দীর্ঘস্থায়ী যুদ্ধ ও সংঘাতের প্রভাব শুধু ধ্বংস হওয়া ঘরবাড়ি কিংবা আহত মানুষের শরীরে সীমাবদ্ধ নয়। ভয়, স্বজন হারানোর বেদনা, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তা গভীর ক্ষত তৈরি করছে মানুষের মনেও। এই সংকটের মধ্যেই ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে স্থানীয়দের মানসিক অবস্থা উন্নয়নে কাজ করছেন বাংলাদেশের মনোবিজ্ঞানী এস.এম. ফজলে ইলাহি। আন্তর্জাতিক একটি সংস্থার হয়ে কাজ করছেন তিনি। তার অভিজ্ঞতা উঠে এসেছে যুদ্ধের আরেক বাস্তবতা। আহমেদ রোজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চারপাশে ধ্বংসস্তূপ, অনিশ্চিত ভবিষ্যৎ, প্রিয়জনকে হারানোর শোক আর প্রতিনিয়ত যুদ্ধের আতঙ্ক। ফিলিস্তিনের মানুষের জন্য এগুলো এখন কেবল খবরের শিরোনাম নয়, প্রতিদিনের বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই মানসিক স্বাস্থ্যসেবা দিতে কাজ করছেন বাংলাদেশি মনোবিজ্ঞানী এস.এম. ফজলে ইলাহি। ফিলিস্তিন ভূখণ্ডের ওয়েস্ট ব্যাংকে তার কাজের অভিজ্ঞতা জানাচ্ছিলেন যমুনা টেলিভিশনকে। ফিলিস্তিনে কাজ করার আগে ফজলে ইলাহি কাজ করেছেন ইয়েমেন, লাইবেরিয়া ও সিরিয়ায়। 7 বছর ধরে মানবিক সহায়তার সঙ্গে যুক্ত এই বাংলাদেশি মানসিক চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের থেকে। মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে আমরা যখন দেখছি, সেটা আমার কল্পনারও বাইরে ছিল যে একটা হোল কান্ট্রি, একটা হোল সোসাইটি, একটা গোষ্ঠী যে এতটুকু সাফারের মতো দিয়ে যেতে পারে এবং যেখানে মানে লাইফের পর লাইফ, দিনের পর দিন তারা অতিবাহিত করতেছে, যেখানে হচ্ছে কোনো নিশ্চয়তা নেই। বিভিন্ন অঞ্চলে সংঘাত, বাস্তুচ্যুতি ও সংকটের বিভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। যুদ্ধ ও মানবিক সংকট মানুষের মানসিক স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী যে প্রভাব ফেলে, সে বিষয়গুলো কাছ থেকেই দেখেছেন ফজলে ইলাহি। একটা শিশু ওইভাবে যদি জন্মগ্রহণ করে যেখানে সে জানে না যে তার শৈশবটা কি, কিভাবে আনন্দ করতে হয়, যে বয়সে তার খেলা করার কথা ছিল 5 বছর বয়সে সে 20 বছর বয়সের একটা আন্ডারস্ট্যান্ডিং সে গ্রো করছে, এটা তো নর্মাল না। এর থেকে দুর্বিষহ ঘটনা কি হইতে পারে, এর থেকে কষ্টজনক ঘটনা কি হইতে পারে যে একটা শিশু তার সকল সুন্দর একটা শৈশব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই যুদ্ধের অবসান কবে হবে তার নিশ্চয়তা নেই, তবে যুদ্ধ থেমে গেলেও এর মানসিক ক্ষত থেকে যেতে পারে বহু বছর। আর সেই ক্ষত সারাতে বাংলাদেশি মনোবিজ্ঞানী ফজলে ইলাহি কাজ করে যাচ্ছেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
এসএসসি সমমানের পরীক্ষায় জামালপুরের 6টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই কৃতকার্য হতে পারেনি। এমন ফল বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষকরা দায় চাপাচ্ছেন ছাত্রছাত্রীদের অনিয়মিত উপস্থিতি এবং অমনোযোগিতার উপর। অন্যদিকে পাশ করতে না পারা শিক্ষার্থীরা বলছেন, এবারের পরীক্ষা ব্যবস্থা ছিল গতবারের চেয়ে কঠিন। শিক্ষাবিদদের মতে লজ্জাস্কর রেজাল্টের পেছনে রয়েছে পাঠদানে তদারকি এবং শিক্ষা পরিবেশের ঘাটতি। ছোট্ট স্কুলে হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী, শিক্ষকও রয়েছেন পর্যাপ্ত। এতদিন সব ঠিক চললেও এখন লজ্জায় মুখ লুকানোর অবস্থা স্কুল কর্তৃপক্ষের। সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে 3 জন পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেননি। জামালপুর জেলায় 6টি শিক্ষা প্রতিষ্ঠানের একই দুর্গতি, কিন্তু এমন ফলাফলের কারণ কি? শিক্ষকদের দাবি, ছাত্রছাত্রীদের অনিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ না থাকা সহ বিভিন্ন সীমাবদ্ধতার প্রভাব পড়েছে ফলাফলে। ওইভাবে মনোযোগ দিয়ে পড়ালেখাও করে নাই বা ঠিক মতো আসেও নাই। আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু ওরা আসলে গাফিলতির জন্য এই কাজগুলো হয়েছে, রেজাল্ট খারাপ করছে। 3টা ছাত্র পাশ করার কথা ছিল, কিন্তু আমরা জানি পাশ করবো, হয়তো পরীক্ষার যে ব্যতিক্রমে আমার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অকৃতকার্য পরীক্ষার্থীদের যুক্তি যদিও ভিন্ন। তাদের দাবি, বিগত বারের তুলনায় এবার পরীক্ষায় প্রশ্ন এবং নজরদারি ছিল বেশি। পরীক্ষার হলে ঢোকার পরে দেখি যে সিসি ক্যামেরা লাগানো, আর মানে পরীক্ষা আগের চেয়ে অনেকটাই কারাকার হয়েছিল। ঘাড়গুড় ফিরে নিবে নেই যেমন হয়েছিল, তারপরও চেষ্টা করছি। শিক্ষাবিদরা বলছেন, আগে পরীক্ষার খাতা মূল্যায়নে শিথিলতা ছিল, এবার কড়াকড়ি থাকায় প্রকৃত চিত্র উঠে এসেছে। সেই সাথে যোগ্য শিক্ষকের অভাব এবং শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মাদকাসক্তির কারণকেও দুষছেন তারা। বিপর্যয়টা এবারই না প্রথম। আগে যে পরীক্ষাগুলি নেওয়া হয়েছে এবং যেভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে, এর ভিতরেই আসলে পরীক্ষা নেওয়া এবং উত্তরপত্র মূল্যায়নের মধ্যেই আসলে এবার পরীক্ষা একটু কড়াকড়ি নিয়েছে, যার ফলে রেজাল্টটা বাস্তব চিত্রটা পাওয়া গেছে। কিন্তু বাস্তব চিত্র মনে হয় যেটা রেজাল্ট হয়েছে তার চেয়েও বিপর্যয়কর। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটছে, আমার মনে হয় তাদের নিয়োগটা ছিল এনটিএসসি হওয়ার আগে, রাজনৈতিক কারণে নিয়োগ হয়েছে এবং তাদের কোয়ালিটি সম্পন্ন শিক্ষক ছিলেন না। বর্তমান পাঠদানের যে পদ্ধতি বা আমাদের যে ক্যারিকুলাম আছে, এই ক্যারিকুলামের সাথে ওইসব টিচাররা সঠিক মতো পাঠদান করতে পারছেন না। শতভাগ অকৃতকার্য হওয়া বিদ্যালয়ের শিক্ষার মান, পাঠদানের পরিবেশ এবং ফলাফল খতিয়ে দেখার কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কি কি করণীয় হতে পারে এবং আমরা কিভাবে আমাদের ঝরে পড়া শিক্ষার্থীদেরকে ফিরিয়ে আনতে পারি, অথবা আমাদের শিক্ষাক্ষেত্রে কিভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখা যেতে পারে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এবং কোন প্রতিষ্ঠানগুলো আসলে ক্যাপেবল না তাদের, তারপরেও তারা আসলে এমপিওভুক্ত বা এরকম হয়ে আছে, সেটা আসলে আমরা পর্যালোচনা করব। 8 জন শিক্ষক কর্মরত আছে, 6 জন কর্মচারী আছে, সেখানে 3 জন মাত্র পরীক্ষা দেয়, আবার 3 জনই ফেল করে। আমরাও একটা প্রতিবেদন পাঠাবো প্রয়োজনীয় ব্যবস্থার জন্য। ব্যবস্থা কি নিব কর্তৃপক্ষ, সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে, আমরা না। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় জেলায় 31,633 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে অকৃতকার্য হয়েছে 14,315 জন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ টানতে চায় সরকার, তবে সেটি কোনো বিশেষ কোম্পানিকে সুবিধা দিয়ে নয়, সুযোগ পাবে সবাই। সকালে FERBর সেমিনারে এমন মন্তব্য করেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই সময় চলমান জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। জানান, আগামীতে ব্যবসায়ীদের LPG আমদানি করে দেবে সরকার। জ্বালানি তেল আমদানি, পরিবহন ও বিপণনে একচেটিয়া দাপট রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর। ব্যবসা পরিচালনা হয় 8টি কোম্পানির মাধ্যমে, নিয়ন্ত্রণ করে পরিশোধন ও পাইপলাইনে তেল আমদানিও। তবে মধ্যপ্রাচ্যের সংকটের ফলে কয়েক মাস আগে জ্বালানি তেলের সংকট শুরু হলে বিপত্তি বাধে। বেসরকারি খাতে রিফাইনারি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় কিনা সেজন্য নীতি পরিবর্তনের কাজ শুরু করে সরকার। এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর সামাজিক মাধ্যম। আসে নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার অভিযোগও। মঙ্গলবার FERBর সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, অর্থ সংকট সামাল দিতেই এই উদ্যোগ। আমাকে অনেকেই বলে যে ভাই ফেসবুক দেখেন না, খামাখা দেখে এগুলা উদ্ভট কথাবার্তা বলে দেখেন না, যে একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। আমরা যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। এ সময় প্রতিমন্ত্রী জানান, মাতারবাড়িতে নতুন LNG টার্মিনাল নির্মাণের জমি চূড়ান্ত হয়েছে। দাম নিয়ন্ত্রণে LP গ্যাসের বাজারেও হস্তক্ষেপ করবে সরকার, তবে চলমান গ্যাস সংকট সমাধানে সময় লাগবে। আপনার কাছে যদি টাকা থাকে
তাও আপনি রাতারাতি এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারবেন না, কারণ আপনার সে অবকাঠামো নেই। সত্য কথাটি হচ্ছে অঙ্কের হিসেবে এটি 30 মাস থেকে 36 মাসের আগে একটা এফএসআরইউ ফাংশন করা কিন্তু রিয়েলি চ্যালেঞ্জিং। এ সময় বিশ্লেষকরা দেশীয় কয়লা উত্তোলনে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার তাগিদ দেন। অভিযোগ, গত কয়েক বছরে গ্যাস উত্তোলনে বাপেক্সের সক্ষমতা বেড়েছে শুধুই কাগজে কলমে। 11% রেসিডেন্সিয়াল, এটার মধ্যে সবাই জানে এর মধ্যে অর্ধেক হচ্ছে চুরি পিলফারেজ, ইলিগাল লাইন। এত দাম দিয়ে আমরা পারছি না আনতে, তাও যদি আমি চুরি অ্যালাউ করি তাহলে তো চলবে না। আমাদের কয়লাটা আমরা বলেছি উই শুড এক্সামিন দ্যাট, আমরা আমাদের কয়লাটা ব্যবহার করতে পারি কিনা সেটা আমরা দেখতে পারি। ওটা ইঞ্জিনিয়ারিং সলিউশনস আছে, রিস্ক আছে, সেই রিস্কটাকে আমাদের রিজনেবল সিচুয়েশনের মধ্যে পড়ে কিনা সেটা আমরা এক্সামিন করতে পারি। যে কয়লা যে দামে বড় পুকুরিয়ার কাছ থেকে কিনছে, সেই কয়লা সেই মহেশ্বরে সেই ওজনে কেন দাম বাদ দিলাম, সেই ওজন এবং সেই মহেশ্বরে কেন পিডিবি কিনবে না? পরে এইটা করেছে, কিন্তু 5 লক্ষ টন কয়লা যে পানি বিক্রি করে নিয়ে গেছে, চাইনিজ কোম্পানি কিভাবে নিল, এরা কিভাবে করলো, সেইটা তারা নিষ্পত্তি করলো না। নীতি নির্ধারকরা জানান, আগামীতে সারা দেশে ওপেক্স মডেলে সোলার বিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেদিন আমি বলবো যে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে পটুয়াখালী ও বরগুনার জেলেদের মধ্যে। মৎস্য বন্দরগুলোতে বিদ্যুৎ না থাকায় চাহিদা মতো বরফ উৎপাদন হচ্ছে না, যার ফলে ট্রলার নিয়ে সাগরে যেতে পারছে না বেশিরভাগ জেলে। এছাড়াও ট্রলারের ইঞ্জিন বিকল হলেও ওয়ার্কশপগুলোতে মিলছে না প্রয়োজনীয় সেবা। দ্রুত সংকট নিরসনের আশা বিদ্যুৎ বিভাগের। এ সময় সাগরে থাকার কথা এসব মাছ ধরার ট্রলারের, অথচ বাধ্য হয়ে ঘাটেই অলস সময় কাটাতে হচ্ছে শত শত মৎস্য শ্রমিকদের। এই চিত্র পটুয়াখালীর আলিপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের। ছোট বড় মিলিয়ে এই অঞ্চলে রয়েছে অন্তত 30টি বরফ কল। বছরের অন্যান্য সময়ে কর্মব্যস্ততা থাকলেও লোডশেডিংয়ের কারণে নেই আগের সেই ব্যস্ততা। গেল 2 সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন, আর তাতেই থমকে আছে জেলেদের সাগর যাত্রা। গাঙে যাইতে পারতেছি না, মাছ ধরা তো বরফ লাগবে, বরফ ছাড়া আমাদের কোনো উপায় নাই। কারণ 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না, লাগাই খাইতে খাইতে আরোদের কাছে আমরা দেনা হয়ে গেছি। সব মিল বন্ধ। আমরা যাই জিজ্ঞেস করলাম, কারেন্ট সমস্যা, কারেন্ট আয় আর যায়। বরফ কলগুলোতে আগে যেখানে 2 থেকে 250 ক্যান পর্যন্ত বরফ উৎপাদন হতো, সেখানে উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে। এতে শঙ্কায় ব্যবসায়ীরা। সবাই বরফের উপর নির্ভর করে, কিন্তু আমরা কারেন্টের সমস্যার কারণে বরফ উৎপাদন করতেই পারছি না। এই 2 মৎস্যবন্দর সহ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিদ্যুতের চাহিদা 12 থেকে 13 মেগাওয়াট। তবে এখানেও সরবরাহ নেমেছে অর্ধেকে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও অডিও বার্তায় খুব শিগগিরই সংকট নিরসনের আশা প্রকাশ করেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জ্বালানির সংকট দ্রুত সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এবং যে সকল পাওয়ার প্ল্যান্টগুলো রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ আছে, এই সকল পাওয়ার প্ল্যান্টও দ্রুত উৎপাদনে আবার ফিরে আসবে এই সাময়িক সংকট কিছুদিনের জন্য। লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছে বরগুনার পাথরঘাটার বরফকল কর্তৃপক্ষও। অভিযোগ, দিনের 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ পাওয়া যায় মাত্র 6 ঘন্টা। এতে সলিড বরফ তৈরি হয় না। এছাড়া ট্রলারের ইঞ্জিন বিকল হলেও ওয়ার্কশপে মিলছে না প্রয়োজনীয় সেবা। 1 পিস বরফ বানাইতে সময় লাগে একটানা 20 ঘন্টা মেশিন চালানো লাগবে। একটা বরফ কিন্তু আমাকে 80 টাকায়, এখন কেন লাগে 350-400 টাকায়। আমাদের দাবি যে 24 ঘন্টা যাতে এই লাইন দিয়ে কারেন্ট থাকে, বরফ মিল এলাকাটায় কারেন্টটা থাকে। বিদ্যুৎ বিভাগ বলছে, সমস্যার সমাধানে মন্ত্রণালয় ও পল্লী বিদ্যুৎ বোর্ডকে এরই মধ্যে জানানো হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে এই আমরা লোডশেডিং করে চালাইতে হচ্ছে আর কি। ঊর্ধ্বতন যারা আমাদের কর্তৃপক্ষ আছে, ওনারা ওয়াকিবহাল আছে, ওনাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে যে সমস্যা সমাধান করার জন্য। এদিকে বরফ সংকটে প্রতিদিনই জেলেদের মাছ নষ্ট হচ্ছে, বাড়ছে দামও। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর সাতক্ষীরা কারাগার ভাঙচুর ও লুটপাট করে পলাতক বন্দীদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার রাতে আলাদা স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী এবং নওয়াবেকি গ্রামের রফিকুল ইসলাম গাজী। শ্যামনগর থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারি জানান, 24-এর 5 আগস্ট সাতক্ষীরা কারাগার ভাঙচুর ও লুটপাট করে কারাগার থেকে পালিয়ে যায় মোজাম গাজী, রফিকুল ইসলাম সহ বিভিন্ন মামলায় তারা কারাগারে ছিলেন।
2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া 87 বন্দীর বিরুদ্ধে 15 আগস্ট মামলা করে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে 46 বন্দী বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার হলেও 41 বন্দী গেল 2 বছরে নিখোঁজ। এ নিয়ে 10 আগস্ট যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের প্রক্রিয়া NEIR পদ্ধতি বাস্তবায়নে বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার। গ্রাহক চাহিদা, জাতীয় নিরাপত্তা ইস্যু এবং খুচরা ব্যবসায়ী ও উৎপাদকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিতর্কিত জটিল প্রক্রিয়াও বাতিল করা হচ্ছে। সেট হাত বদলে রাখা হচ্ছে না কঠোর বিধিনিষেধ। বিদেশ থেকে পরিবারের জন্য হ্যান্ডসেট আনার প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। স্থানীয় মোবাইল হ্যান্ডসেট শিল্পের সুরক্ষা এবং এখাত থেকে রাজস্ব আয় বাড়াতে চায় সরকার। পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা NEIR চালুর উদ্যোগ নিচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিতর্কিত এবং জটিল বিধিবিধান NEIR পদ্ধতিতে রাখা হচ্ছে না। সেট হাত বদল প্রক্রিয়াকে সহজ করা হচ্ছে, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিকম এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ইটস নট অ্যাবাউট টেকনোলজি, ইটস নট অ্যাবাউট আপনার মানি। এইটার মানবিক দিক যে এই জিনিসটা আমাদেরকে NEIR ফ্যাসিলিটেট করতে হবে। এখানে কোনো রং ডুইং হচ্ছে না। আমি কিনেছি, আমি কিনে আমার ফ্যামিলির সাথে শেয়ার করছি। সো উই ওয়ান্ট টু ইনশিওর যে আমরা NEIR ইমপ্লিমেন্টেশন যখন করব, কোনো ফ্যামিলি, কোনো বন্ধু বান্ধব, কোনো বাবা মা কিংবা ভাই বোন, এই ট্রান্সফারগুলোতে যেন কোনো প্রবলেম না হয়। NEIR চালুর আগে সচল থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হচ্ছে না। তবে চালুর পর এই পদ্ধতির মাধ্যমে শুল্ক ফাঁকি দেয়া, ক্লোন, নকল অথবা যে কোনো ধরনের অবৈধ হ্যান্ডসেট চিহ্নিত করা হবে। তবে কেউ বিদেশ থেকে আসার সময় সেট আনতে চাইলে NBR এর বিধান মানতে হবে। রেজিস্ট্রি করতে হবে, বাট উই ওয়ান্ট টু মেক ইট ভেরি সিমলেস। আপনি বাইরে থেকে একটা বৈধ ফোন আনলেন, আপনি NBR এর ট্যাক্স ফ্যাট পলিসি নিয়ে সেটা দেশের মধ্যে আপনি নিজের ইউজ করার জন্য হোক কিংবা আপনার ফ্যামিলির ইউজ করার জন্য হোক, উই ওয়ান্ট টু মেক শিওর যে ইট ইজ সিমলেসলি রেজিস্টার্ড এবং রেজিস্ট্রেশনের পরে ইউ শুড বি এবল টু ইউজ ইট, যেটা আপনার ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। গ্রাহকের হ্যান্ডসেট এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে দ্রুত NEIR এর বাস্তবায়ন চায় মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী মাসে স্থানীয় উৎপাদক, আমদানিকারক এবং খুচরা বিক্রেতা সহ অংশীজনদের মতামত সংগ্রহ করবে নিয়ন্ত্রক সংস্থা। বেসিক NEIR আমাদের দাবি, সেটা কাস্টমার, কারণ ভোক্তারা যাতে এটাতে বুঝতে না পারে যে কি ব্যাকএন্ডে কি আছে, সেটা যে রেজিস্ট্রেশন, ডিরেজিস্ট্রেশন হিউজ একটা নেগেটিভ রিপারকেশন ছিল। তো সেগুলোকে আমরা এলিমিনেট করে যদি বেসিক NEIR করি, তাহলে আমাদের একটা ধাপ, বড় মাইলস্টোন আমরা অ্যাচিভ করতে পারবো এবং পরবর্তীতে আমরা ফাইন টিউনিং করতে পারবো। স্থানীয় উৎপাদক এবং আমদানিকারকদের তথ্য বলছে, দেশে প্রতি বছর হ্যান্ডসেটের চাহিদা প্রায় 3 কোটি। এর মধ্যে 30% হ্যান্ডসেট অবৈধ পথে দেশে ঢুকছে, যার বড় অংশ নকল ও রিফারবিশ সেট। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়ায় সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার কাজ। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 254 জনে। ধসে পড়া ভবনের নিচ থেকে জীবিত মৃতদের উদ্ধারে তৎপর জরুরি বাহিনী, সহায়তায় কাজ করছে স্বেচ্ছাসেবীরাও। ধ্বংসস্তূপের ভেতর আটকা পড়া জীবিতদের দেয়া হচ্ছে খাবার ও পানি। এখনও নিখোঁজ 3000-এর মতো মানুষ। উদ্ধারকৃত মরদেহগুলোর বেশিরভাগই মিলেছে দক্ষিণাঞ্চলের পেরেইরা ও কালি শহরে। স্থানীয় প্রশাসনের হিসেব অনুযায়ী শুধু পেরেইরাতেই নিহতের সংখ্যা শতাধিক। কালি শহরে ধসে গেছে কমপক্ষে 45টি অবকাঠামো। বেঁচে যাওয়াদের দ্রুত পাঠানো হচ্ছে হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রে। দুর্গতদের সহায়তায় 12 টন ত্রাণ পাঠিয়েছে প্রতিবেশী দেশ পেরু, পাঠাবে উদ্ধারকারী দলও। বিধ্বস্ত কলম্বিয়ায় এখনও জারি রয়েছে জরুরি অবস্থা। পতিত স্বৈরশাসক বাশার আল আসাদ ও তার সহচরদের মৃত্যুদণ্ডে উৎসবের আমেজ তৈরি হয়েছে সিরিয়ায়। আদালতের রায় প্রকাশের পরে রাস্তায় নেমে আসে উচ্ছ্বসিত জনতা। পথে পথে উল্লাস করেন তারা। বিগত শাসনামলে বঞ্চনা, শোষণ ও নির্যাতনের শিকার অনেকেই ভেঙে পড়েন খুশির কান্নায়। 2024 সালে সশস্ত্র বিদ্রোহের মুখে দেশ ত্যাগ করেন বাশার আল আসাদ। এই অশ্রু খুশির, এই অশ্রু দীর্ঘ দশকের বঞ্চনা আর লাঞ্ছনার প্রতিশোধের। পতিত স্বৈরাচার বাশার আল আসাদের মৃত্যুদণ্ডের রায়ের পরই এমন দৃশ্য দেখা যায় সিরিয়ার রাজপথে। জাতীয় পতাকা হাতে দামেস্কের আদালত প্রাঙ্গণে এভাবেই উল্লাস করেন সাধারণ নাগরিকরা। কেউ কেউ আবার উপস্থিত হয়েছেন পতিত সরকারের আমলে নির্যাতনে নিহত পরিজনের ছবি নিয়ে। চোখে মুখে যেন বহু বছরের বঞ্চনা ঘুচে যাওয়ার স্বস্তি।
14টি বছর আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। প্রথমে স্বৈরাচারের পাশবিক নির্যাতনের শিকার হয় দেরার ছেলেমেয়েরা। এরপর সইতে হয়েছে যুদ্ধ আর ক্ষতবিক্ষত হওয়ার বেদনা। সিরিয়ার মানুষকে অভিনন্দন, শহীদ জননীদের শুভেচ্ছা। বিগত আমলে নির্যাতনের শিকার অনেক ব্যক্তি স্মরণ করেন দুঃসহ স্মৃতি। আসাদ সরকারের সহযোগীদের মৃত্যুদণ্ড হওয়ায় আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানান তারা। 15 বছর বয়সে তারা আমাকে গ্রেফতার করে, আর 15 বছরের বিপ্লব শেষে সফল হই আমরা। শুকরিয়া আল্লাহর দরবারে। এই আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। يعني الفرحة اللسان يعجز عن الوصف، فرحة احنا بنبارك لأمهات الشهداء. نعتبر هذا الحكم هو خطوة أولى. এই রায় আধুনিক সিরিয়ায় রূপান্তরকালীন ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে প্রথম প্রকৃত ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। 2024 সালের ডিসেম্বরে পতনের পর সপরিবারে মস্কোতে রাজনৈতিক আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বিদ্রোহী গোষ্ঠী HTS প্রধান আহমেদ আল সারা। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। 2024 সালের এপ্রিলের পর এটি প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মূলত রোমাঞ্চকর এই ঘটনার সাক্ষী হবেন ইউরোপবাসী। 2.5 দশকেরও বেশি সময় পর ইউরোপের মূল ভূখণ্ডে প্রথমবার দৃশ্যমান হবে মহাজাগতিক এই ঘটনাটি। বিশ্বব্যাপী প্রায় 98 কোটি মানুষ এই সূর্যগ্রহণ আংশিক কিংবা পুরোপুরি দেখতে পারবেন। একই সরল রেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী। ধরণীতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল 2024-এর এপ্রিলে। 2 বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী। বিরল এই ঘটনার সাক্ষী হতে মুখিয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। তবে নির্দিষ্ট কিছু স্থানে দিনেই নামবে অন্ধকার। মূলত ইউরোপের মূল ভূখণ্ডের মানুষেরা সূর্যগ্রহণটি ভালোভাবে দেখতে পারবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া, পর্তুগাল সহ উত্তর পশ্চিম আফ্রিকার কিছু অংশেও দেখা যাবে দৃশ্যটি। 1999 সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে শঙ্কা রয়েছে বৃষ্টির। এ নিয়ে চিন্তিত দূর দূরান্ত থেকে দেশগুলোতে আগত দর্শনার্থীরা। সূর্যগ্রহণ দেখতে অনেক দূর থেকে এসেছি, আশা করি আবহাওয়া ভালো থাকবে। একটু চিন্তা হচ্ছে। আমার কাছে সূর্যগ্রহণটা বেশ রোমাঞ্চকর। এর আগেও দুটো দেখেছি, তাই জানি আবহাওয়াটা একটু অনিশ্চিত থাকে, কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটা মজার হবে। বাংলাদেশ সময় বুধবার রাত 9:34 সূর্যগ্রহণটি শুরু হবে। স্থায়িত্বকাল হবে প্রায় 2 মিনিট 18 সেকেন্ড। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। বিজ্ঞানীদের মতে পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়। নাসার তথ্যানুযায়ী বছর প্রতি পৃথিবীতে 2 থেকে 5টি সূর্যগ্রহণ দেখা যায়। তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলক বিরল। প্রতি 1 শতাব্দীতে গড়ে 66 বার বা 1.5 বছর পর পর এটি ঘটে থাকে। অনিক রহমান, যমুনা নিউজ। গুঞ্জন সত্যি করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ 1 দশকের প্রেমের সম্পর্কের ইতি টেনে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই পর্তুগিজ তারকা। কঠোর গোপনীয়তায় আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোনালদোর 5 সন্তানও। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন রোনালদো জর্জিনা দম্পতি। অবশেষে দীর্ঘ 1 দশকের প্রেমের সফল সমাপ্তি। গুঞ্জনকে সত্যি প্রমাণ করে দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেটিও বাগদানের ঠিক 1 বছরের মাথায় 11 আগস্ট 2026। বিয়ের খবরটি যৌথভাবে প্রকাশ করেছেন CR7 ও জর্জিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাদের হাতের আংটি ও সাদা পোশাকে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন সি লাভ জি। গণমাধ্যমের খবর ছিল নিজ শহর পর্তুগালের মাদেইরাতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন CR7, আর তাতেই শহরটির একটি ক্যাথেড্রালের সামনে ভিড় করেছিলেন ভক্ত ও গণমাধ্যম কর্মীরা। পরে জানা যায় সেখানে বিয়ে হচ্ছিল অন্য এক দম্পতির। তবে ঠিকই একই দিনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রোনালদো জর্জিনা দম্পতি, আর সেটি পর্তুগালের ভিন্ন এক শহরে।
রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরে অবস্থিত ক্যাসকাইসে। কঠোর গোপনীয়তায় সম্পূর্ণ পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় এই তারকা যুগলের বিয়ে, যেখানে উপস্থিত ছিলেন তাদের ৫ সন্তান। এর আগে একেবারেই সাধারণ আয়োজনে গেল বছরের ১১ আগস্ট বাগদান সেরেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তার ঠিক ১ বছর পূর্তিতে বসলেন বিয়ের পিঁড়িতে, সেখানেও ছিল না কোনো জমকালো আয়োজন। ২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ড শপে পরিচয় জর্জিনার সঙ্গে, সেখান থেকে প্রেম, সবশেষ পরিণয়। মাঝে ১০ বছর কাটিয়েছেন এক ছাদের নিচে। সংসার আলোকিত হয়েছে ৩ সন্তানের আগমনে, পূর্ণতা এসেছে সম্পর্কেও। অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বামী স্ত্রীর স্বীকৃতি পেলেন রোনালদো জর্জিনা জুটি। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।